আসলে কোটা ব্যবস্থা কোনো বৈষম্য সৃষ্টি করে না। আমি যেটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা আপনি তো বলে দিয়েছেন যে এই যে এটা বরঞ্চ কোটা ব্যবস্থা বৈষম্য দূরীভূত করে। একটা বিষয় জানিয়ে রাখা ভালো, প্রথমে তো আসলে কোটা বাতিল করা হয় নাই। 2018 সালে যেটা হয়েছিল 4 অক্টোবর 2018 সালে মুক্তিযোদ্ধা পরিবারকে শ্রেণীবিন্যাস করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর 3টা গ্রেড, 11, 12, 13 এই 3টা হচ্ছে তৃতীয় শ্রেণীর গ্রেড। আপনারা মুক্তিযোদ্ধা এটাকে কোটা বাতিল করেছে এবং 26শে জানুয়ারি 2020 সালে নবমের তদুর্ধ ওই গ্রেডগুলিতে বাতিল করেছে। অর্থাৎ 2টা পরিপত্রের মাধ্যমে গ্রেড 1 থেকে 13 পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং মুক্তিযোদ্ধা পরিবার বা ওই যে নারী বলেন বা ক্ষুদ্র নিগোষ্ঠী বলেন তাদের জন্য যেই গ্রেডগুলিতে নিয়োগ নাই, যেই গ্রেডগুলিতে পদোন্নতি নাই, যেই গ্রেডগুলি হচ্ছে আউটসোর্সিংয়ে নেওয়া হচ্ছে, যেই গ্রেডগুলি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই গ্রেডগুলিতে কোটা ব্যবস্থা রাখা হয়েছে। এটা হলো পরিপত্রের ভাষা ছিল। যদিও পরিপত্রে বলা হয়েছে প্রথম, দ্বিতীয় শ্রেণী, আসলে হচ্ছে তারা তৃতীয় শ্রেণীরও 3টা অংশ বাতিল করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 3টা অংশ কোটা বাতিল করলো, বাতিল করার পর তারা কিভাবে বাতিল করে, যে এখানে সুপ্রিম কোর্টে 1972 সালে 5ই সেপ্টেম্বর কোটা ব্যবস্থা প্রথম একটা মেমোরেন্ডামের মাধ্যমে চালু করা হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। সেই মেমোরেন্ডাম কিন্তু 76 সালে সংশোধন হয়েছে, 85 সালে সংশোধন হয়েছে এবং সেখানে কিন্তু মুক্তিযোদ্ধা কোটার কোনো পরিবর্তন আনে নাই, একই আছে, 30% একই ছিল। 72 সালে কোটা ব্যবস্থা চালু হলেও 73 সালে মাত্র 350 জন বীর মুক্তিযোদ্ধাকে চাকরি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অফিসার হিসেবে। তখন তো আর বিসিএস ছিল না, বিসিএস তো 82-র দিকে আসছে। 75-এ 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছে। এর ইতিহাসটা আমরা সবাই জানি। আসলেও এই যে মাঝখানে 75 থেকে 21 বছরের যে ইতিহাসটা, সেখানে মুক্তিযুদ্ধের কারা পরিচয় দিতে পারত বা তারা কি ফেসিলিটি পেত, তারা এখানে কিন্তু কিছুই পায় নাই। এই 21 বছর আর হচ্ছে ওদিকে হচ্ছে দেখেন 3.5 বছর, তার মানে 24 বছরে বীর মুক্তিযোদ্ধা 350 জন অফিসার পেয়েছে এবং এই 350 জন কিন্তু অক্ষত ছিল। বিষয়টা এরকম না, কেউ চাকরিচ্যুত হয়েছে এই মাঝখানের সময়টাতে, আবার কেউ হচ্ছে যারা পূর্বে চাকরিতে ছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আর যারা চাকরি পায় নাই তারা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে কিন্তু 96-এ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের প্রথম সরকার আসছে এবং এর আগ পর্যন্ত কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকাও ছিল না 96-এর আগ পর্যন্ত। তাহলে মুক্তিযোদ্ধারা কিন্তু সেই সুযোগ সুবিধা পায়নি। এই যে 24 বছরে মাত্র 300 জন আপনার একটা 350 জন ফেসিলিটি পেল। 96-এ আইসা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলেন, আজকের মাননীয় প্রধানমন্ত্রী 97 সালে আপনার সন্তান পর্যন্ত কোটা ব্যবস্থা বর্ধিত করলেন। যে এই সরকারগুলি যেই কেন কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল, মহান মুক্তিযুদ্ধে তারা একটা বিশেষ অবদান রেখেছিলেন, তাদের আবার কেউ পঙ্গুত্ব হয়েছিলেন, বরণ করেছিলেন, আবার তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে এক হচ্ছে বিশেষ বিধান, যেটাকে স্পেশাল প্রিভিলেজ বলে থাকি। দ্বিতীয়ত এর বাহিরেও সংবিধানে অনেক কিছু করতে পারেন, যেটা আমরা আসলে বলতে পারি না। রাষ্ট্র মুক্তিযোদ্ধাদেরকে অনগ্রসর বলতে পারে না, কারণ তাদেরকে বীর উপাধি দেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা কিন্তু সত্যি কথা। কিন্তু আলটিমেটলি আপনি যদি বাস্তব চিত্র দেখেন, বর্তমান পর্যন্ত মুক্তিযোদ্ধা পরিবার কিন্তু ম্যাক্সিমাম অসচ্ছল। ম্যাক্সিমাম আপনি যদি গ্রামগঞ্জে গিয়ে দেখেন, আমার উপজেলাতে আমি পাই না যে 5 জন 10 জন মুক্তিযোদ্ধা পরিবারের সরকারি চাকরি হয়েছে। ওই যে মাঝখানের 21 বছর সাইড ইফেক্ট, কেউ পড়াশোনা করাইতে পারে না, কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হইতে পারে না, কেউ পালিয়ে বেরিয়েছে, এই অবস্থাতে। তো এই যে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে, আমাদের জায়গাটা হচ্ছে, আমি সংবিধানে যাব না, আমি কোথাও যাব না, আমি শুধু চাই যে এই দেশটা তো আমাদের ছিল না, এই দেশটা পশ্চিম পাকিস্তানিদের ছিল। এখানে কিন্তু 7 কোটি মানুষ ছিল। আমার বাবার মতো কিছু মানুষ 500, 200, 700 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে ভারতে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছে। তাদের একটা বিশেষ সম্মান দেওয়া হয়েছে, সেইটা কখনোই এটার কার্যকারিতা ছিল না। যেহেতু ছিল না এবং পরবর্তীতে যদি কোটা ব্যবস্থা গভর্নমেন্ট মনে করে যে বেশি হয়ে গেছে, দরকার নাই, এদেশে মানুষ যেভাবে চলছে মুক্তিযোদ্ধারা এভাবে চলতে পারবে, কিন্তু তাদেরকে শ্রেণীবিন্যাস করে ক্লারিফিকেশন করে আপনার 4র্থ শ্রেণীর নাগরিক বানিয়েছে। আপনার স্বাধীনতা বিরোধী সন্তান, এদেশে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে না তাদের সন্তান বিসিএস ক্যাডার হবে, বড় বড় আমলা হবে, মুক্তিযোদ্ধার সন্তানরা বা প্রজন্মরা হচ্ছে আপনার পিয়ন হবে। তো এটা তো আমাদের জন্য লজ্জাজনক না। কিন্তু সেখানে একটা কথা তাদের বলে যে তারা যদি প্রতিযোগিতায় আসতে পারে, আপনারাও প্রতিযোগিতা করে সেই পথটা নেন। বাবা মুক্তিযুদ্ধ করেছে, সেই সুযোগটা তারা বলছে যে না দেওয়া হোক। আপনারা কি সেটা একটা সুযোগ মনে করেন কিনা, যে সেই সুযোগটা আপনারা কাজে লাগাচ্ছেন? আপনার কথা একদমই স্পষ্ট যে 24 বছর তো আসলে মুক্তিযোদ্ধারা কিছু পায় নাই এই দেশে, বরং তারপরের জেনারেশনটা পাওয়া মাত্র শুরু করেছে, তখনই বন্ধ। রাইট। এখন
উনাদের যে বক্তব্য যারা আন্দোলন করছেন যে কেন আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে বলে আমি কেন সেই সুবিধা নিব, এখন তারা এটাকে বৈষম্য মনে করছে, আপনারা কি তা মনে না করেন? দেখেন, বিশ্বে যারা যুদ্ধ করেছে ওয়ার ভেটারানদের স্পেশাল ফেসিলিটি বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড আছে। আপনি দেখেন ভিয়েতনাম বা আলজেরিয়া, সেখানে হচ্ছে সেনা নৌ বিমান বাহিনীতে 100% মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান বা প্রজন্মদের নিতে হয়, এবং সিভিল সার্ভিসে 80% নিতে হয়। এটা আলজেরিয়া এবং হচ্ছে ভিয়েতনাম। তো এবং অন্যান্য দেশেও কিন্তু সেই ওয়ার ভেটারানদের সেই সুযোগ সুবিধা আছে। কিসের জন্য? আদর্শিক চেতনা থেকে। এটা কিন্তু কিউবার ফিদেল কাস্ত্রো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদেরকে কাজে লাগানোর জন্য। এখন আর যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছেন, বৈষম্য সৃষ্টি করে কিনা। আপনি দেখেন যে এই যে 38তম বিসিএসে আপনার 26.91% নারী আসছে, আপনার 36তম বিসিএসে আপনার হচ্ছে 26.22, আপনি যদি 43তম বিসিএসে দেখেন তাহলে হচ্ছে 19.69। আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর দিকে তাকান আরো কম, আপনার 21 জন হয়েছে 38তম বিসিএসে, এবং পরে মাত্র 2 জন হয়েছে। পরে 2 বিসিএসে 2 জন। এই যে একটা ইমব্যালেন্স তৈরি করলেন, তাহলে কি কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে নাকি বৈষম্য দূরীভূত করে?